নমস্কার বন্ধুরা, গল্পপথিক চ্যানেলে আমি মৌ। আমার আজকের গল্প হলো মরা বন ও ভুতুরে পাইন। শ্রী বিশু মুখোপাধ্যায়ের লেখা। ছেলেবেলা স্মৃতি জড়ানো বিরাট পাইন গাছটার সামনে এসে দাঁড়ালো হাসান। কি দশাই না হয়েছে গাছটা! স্নিগ্ধ সবুজ পত্র পল্লবের কোনো ঐশ্বর্য আর নেই তার দেহে। শুধু একটা মৃত শুষ্ক কাণ্ড হাড়গোড় বার করে যেন দাঁড়িয়ে আছে। গাছটার দিকে চেয়ে চোখে জল এলো হাসানের। এই গাছের তলাতেই কবর দেওয়া হয়েছিল তার বাবা মাকে। তাদের ছোট দুই ভাই বোনকে রেখে মারা যান হাসানের বাবা মা অল্প দিনের মধ্যেই পরপর। বুড়ো দাদু ও দিদিমার কাছেই মানুষ হয়েছিল হাসান ও তার ছোট বোন লেনা। এই গাছের তলায় বসে দিনের পর দিন দাদু ও দিদিমা তাদের নিয়ে কত মজার মজার গল্পই না বলতেন। কিন্তু আজ সে দাদুও নেই, দিদিমাও নেই, আর আদরের সেই একমাত্র বোন লেনা, সেও নেই। নেই মানে বেঁচে নেই নিশ্চয়। অতীতের সে স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে শুধু ওই হাড় বার করা পাইন আর প্রাসাদ সংলগ্ন বাগানের কারুকার্য করা সে লোহার গেটটা। বোমার সেই মারাত্মক ধ্বংসলীলা থেকে নিজেকে বাঁচিয়ে ওই গেটটা যে কেমন করে এখনো দাঁড়িয়ে আছে, সেও এক আশ্চর্য ব্যাপার। হাসান আর বেশিক্ষণ চেয়ে দেখতে পারল না ওই ধ্বংসস্তূপ। একটা অসহ্য যন্ত্রণায় তার শরীর ঝিমঝিম করতে লাগলো। মাথা, কপাল আর গাল বেয়ে ঘাম ঝরতে লাগলো অনর্গল। এই যুদ্ধই তার পরিণতি। কোনো মানুষের সংসার সুখ আর ঘরবাড়ি যদি নষ্টই হয়ে গেল, আপনজনরা যদি সব মরেই হেজে গেল, তাহলে আর কি রইল? যুদ্ধে জয়লাভ হলো আর না হলো কি এসে গেল মানুষের তাতে? যুদ্ধ শেষে দেশের বাড়িতে ফিরে এসে একেবারে স্তম্ভিত হয়ে গেল হান্স। অবাক বিস্ময়ে তাকিয়ে রইল তাদের ধ্বংসাবশেষ প্রাসাদ ও আদিকালের ওই পাইন গাছটার দিকে। বাড়ির চেয়ে ওই গাছটাই যেন সবচেয়ে বেশি আজ আকর্ষণ করছে তাকে। এতদিনের যুদ্ধে পরিশ্রান্ত ক্লান্ত হান্স চারদিকের এই নিদারুণ দৃশ্য সত্যি যেন আর সহ্য করতে পারল না। গাছটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার শরীর অবশ হয়ে আসতে লাগলো। চোখের পাতা যেন ভারী হয়ে এলো। কোলনে থাকার সময়ই যদিও হান্স শুনেছিল তাদের দেশে বোমা পড়ার কথা, কিন্তু স্বচক্ষে এ দৃশ্য সে কল্পনাও করেনি। নতুন করে এখানে ঘর বাঁধবার সম্ভাবনা নেই তার। তাছাড়া টাকাই বা কোথায়? যা ছিল সবই তো জলে পুড়ে ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে গেল। পড়ে আছে শুধু ওই ইট কাঠ লোহার বিক্ষিপ্ত ছোট বড় কতগুলো স্তূপ। আর দাঁড়িয়ে থাকতে না পেরে বিধ্বস্ত বাড়ির একটা খোলা অংশে গিয়ে বসে পড়ল হান্স। এখন একটু বিশ্রাম না নিলে আর চলতে পারা যাচ্ছে না। এমনকি দাঁড়িয়ে থাকাও সম্ভব নয় তার পক্ষে। বেলা প্রায় পড়ে এসেছিল। আকাশের গায়ে কে যেন ধূসর কালি ফেরাতের আরম্ভ করেছে সন্ধে হয় হয় বলে। হান্স তার হাতের রেনকোটটা মাথায় দিয়ে ওই দাওয়ার ওপর দিয়ে নিজেকে ছড়িয়ে দিল। এই নিরালায় চারদিকের এই অস্বস্তিকর পরিবেশের মধ্যেই কে যেন জোর করে শুইয়ে দিল তাকে। বাল্যকাল থেকেই অসীম সাহসী ছিল হান্স। ভয় বলে কিছুই জানত না সে। এখানেও ভয় তার কিছুই করছিল না বটে, কিন্তু বাল্য তো,
কৈশোর ও যৌবনের স্মৃতি জড়ানো এই বাড়িটার দুনিবার একটা মায়া আস্তে আস্তে কেমন যেন তাকে অভিভূত করে ফেলছিল তন্দ্রার মধ্যে। চোখ জুড়ে আশার মুখে শুয়ে শুয়ে দাদু দিদিমা ও লেনের কথা গভীরভাবে মনে পড়তে হান্স হঠাৎ দেখল লেন তার চোখের সামনে দাঁড়িয়ে। হান্স লাফিয়ে চেঁচিয়ে উঠল, এ কি লেনা, তুমি বেঁচে আছো তাহলে? বলে তার দিকে হাত বাড়িয়ে দিল শেক হ্যান্ড করার জন্য। কিন্তু লেনা একটু ব্যবধান রেখেই সরে গিয়ে বললে, হ্যাঁ, আমি, দাদু ও দিদিমা আমরা সবাই আছি, কিন্তু এখানে নয়, অন্য দেশে। হান্স আশ্চর্য হয়ে বললে, দাদু দিদিমাও বেঁচে আছে তাহলে? কোথায় তারা? এক্ষুনি নিয়ে চলো তাদের কাছে আমায়। কিন্তু অন্য দেশে তোমরা চলে গেছো, তো এখানে এ সময় তোমরা এলে কি করে? তুমি এখানে এসেছো জানতে পেরেই আমি এলুম। এখন আমি সব জানতে পারি, সব করতেও পারি ইচ্ছে করলে, লেনা বললে গম্ভীরভাবে। এক কথার তাৎপর্য তলিয়ে দেখার অবসর হলো না আর হান্সের। সে তাড়াতাড়ি বললে, সে কি, অনেক দূর দেশ? যত দূরই হোক নিমেষে আমি তোমায় সেখানে নিয়ে যাব, আবার নিমেষেই পৌঁছে দিয়ে যাব এখানে, বললে লেনা। এক কথার উত্তরে হান্স একটু বিরক্তির সুরে বোকার মতো বললে, আবার পৌঁছে দিয়ে যাব বলছো কেন? আমি আর কোথায় যাব? একসঙ্গেই তো থাকবো আমরা সবাই, তাই না? তোমার সেখানে থাকা হবে না হান্স, তুমি শুধু দাদু দিদিমাকেই দেখে চলে আসবে। তাড়াতাড়ি ওই গাছটার উপরে উঠে বসবে, চলো, আমার হাতে বেশি সময় নেই, বললে লেনা সেই পাইন গাছটার দিকে দেখিয়ে দিল। যন্ত্রচালিত মতো লেনার সঙ্গে হান্স শুকনো পাইন গাছটার উপরে গিয়ে উঠে বসল। ওরা গাছে চড়ে বসবার সঙ্গে সঙ্গেই এরোপ্লেনের মতো হুস হুস করে শূন্যে চলতে আরম্ভ করলো গাছটা। তারপর কিছুক্ষণের মধ্যেই গাছটা এক জায়গায় এসে নাবতে আরম্ভ করলো নিচের দিকে। নাববার মুখে লেনা বললে, ছেলেবেলা থেকেই তুমি তো খুব বীর পুরুষ, কিন্তু এখানকার সব দৃশ্য দেখে ভয় পেও না যেন। তার কথা শেষ হতে না হতেই গাছটা ঝুপ করে এনে নাবিয়ে দিল তাদের এক বিস্ময়কর দেশে। শো শো শব্দে অনবরতই ঝড়ের বেগে হাওয়া বইছে এলোমেলো। চারদিকে অস্বাভাবিক রকমের গাছপালা মাইলের পর মাইল জুড়ে অন্ধকার করে রেখেছে সারা দেশটা। মধ্যে মধ্যে তৃণাচ্ছিদ জলাভূমিতে নানা রকম বিভৎস সব সরীসৃপ কিলবিল করে যেন ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য রক্তপায়ী বাদুড় বিরাট বিরাট ডানা বিস্তার করে উঠছে আর ঝটাপটি কামড়াকামড়ি করছে পরস্পরকে। ধোঁয়ার মতো এক ধরনের গ্যাস উঠছে চারদিক থেকে। জলাভূমির মাঝে মাঝে জলও ফুটছে যেন টকবক করে। যত বীরপুরুষই হোক না কেন কেউ, এই দৃশ্য দেখে ভয় না পেয়ে কিন্তু আর উপায় নেই। হান্স জড়ানো গলায় বললে, এ কি ব্যাপার? এখানে না আছে মানুষজন, না আছে মানুষের ঘরবাড়ি, এখানে এ কোন নরকপুরীতে নিয়ে এলে তুমি আমায়? শিগগিরই দাদু দিদিমার কাছে নিয়ে চলো আমাকে, তাদের সঙ্গে দুটো কথা বলেই আমি চলে যাব।
হান্সের কথার উত্তরে লেনা একরকমের অদ্ভুত হাসি হেসে বললে, ঘরবাড়ি মানুষজন সবই আছে এখানে, তবে তুমি দেখতে পাবে না। দেখলে হয়তো আরও ভয় পেতে। আচ্ছা বেশ, এখন ওদের সঙ্গে তাড়াতাড়ি দেখাটা করিয়ে দাও। আর এক মুহূর্ত আমি এখানে থাকতে পারছি না। তীব্র বিরক্ত হান্সের কথায় যেন ফুটে উঠল। এসো, আমার সঙ্গে এসো বলে একটা জলের পাড়ে হাঁসকে নিয়ে গেল লেনা। দূর থেকে ইঙ্গিত করে বললে, ওই দেখো দিদিমাকে। হাঁস দেখলে বুড়ি দিদিমা একটা লাঠির উপর ভর দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। সেদিকে যাবার জন্যে চেষ্টা করতেই লেনা ধমক দিয়ে চেঁচিয়ে উঠল, যেও না, যেও না ওদিকে, বিপদে পড়বে। তাছাড়া বুড়ি এখন মানুষও চিনতে পারে না, কথাও বন্ধ হয়ে গেছে। দুজনেরই একই অবস্থা। দাদু, দাদু কোথায়? হান্স কেমন যেন মরিয়া হয়ে উঠল তাকে দেখবার জন্যে। লেনা আর একদিকে আঙুল দেখিয়ে বললে, ওই দেখ, দাদু বসে বাইবেল পড়ছে এক মনে। ওরও সেল শকে কথা বন্ধই হয়ে গেছে দেখছি। লোক চেনারও ক্ষমতা নেই, আর কান তো আগেই থেকেই গিয়েছে। কি বলছো তুমি? বলেই হাঁস লেনার কাছ থেকে ছুটে যেই বুড়োর দিকে যাবে, হঠাৎ দেখে বুড়ো বুড়ি দুজনেই অন্তর্ধান। কেউ কোথাও নেই। শুধু দুটো রক্তচোষা বাদুড় ছটপট করে উড়ে গেল সেখান থেকে। হা হা হা, বিকটভাবে হেসে উঠল লেনা। এই কিসব কাণ্ড তোমার? কোথায় নিয়ে এলে তুমি? কথাটা সম্পূর্ণ শেষ না করেই হাঁস যেন হাঁপতে লাগলো। তার দম যেন বন্ধ হয়ে আসছে। হান্সের কাছ থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল লেনা। এই কথার পর সে হান্সের আরো কাছে ঘেঁষে এসে দাঁড়ালো। ভারী বিশ্রী দেখাচ্ছে লেনাকে এখন। ক্রমশই তার স্বাভাবিক চেহারাটা বদলাতে শুরু করেছে। এখন যেন কেমন একটা ভয়াবহ রূপ ধারণ করেছে সে। রংটা বদলাতে বদলাতে হয়ে আসছে যেন পোড়া কাঠের মতো। যুদ্ধফেরত সাহসী জার্মান সন্তান হান্সের মায়ের পেটের বোনের চেহারার এই ভয়াবহ পরিবর্তন দেখে ভয়ে স্তম্ভিত হয়ে গেল সে। দুটো হাত জোর করে কাঁপতে কাঁপতে সে চিৎকার করে উঠল, লেনা, তোমার দুটো পায়ে পড়ি আমি, তুমি আমায় বাঁচাও, এ আমি সহ্য করতে পারছি না। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর লেনা কথা বললে। গলাটাও তখন তার অস্বাভাবিক রকম বদলে গেছে। সোজাসুজি লেনা বললে, শোনো হান্স, তুমি ভয় পেও না আমায়। আমরা কেউই আজ আর বেঁচে নেই, সকলেই মৃত। যুদ্ধ যখন আমাদের গোরদুয়ারে এসে পড়ল, চারদিকে যখন বোমা পড়ে লোক কুকুর বেড়ালের মতো মরতে লাগলো দূরেনে, সব যখন ধ্বংসের মুখে, আত্মরক্ষার আর কোনো উপায় রইল না যখন, তখন বুড়ো দাদু ও দিদিমা নিরুপায় হয়ে আমায় অনুরোধ করলেন তাদের বীজ দিতে। কারণ তারা দেখলেন এ বয়সে তারা বেঁচে থেকে যদি আমি মরে যাই, তো তাদের আর দুর্গতির শেষ থাকবে না। আর
সেটা হবে তাদের মৃত্যুর চেয়েও অধিক যন্ত্রণার। তাদের প্রস্তাবে শেষ পর্যন্ত আমি রাজি হই এবং ঠিক করি ওদের বিষ দেওয়ার পর আমি নিজেও বিষ খাবো। এই ঠিক করে আমাদের যা পুরনো মূল্যবান সোনাদানা ও জুয়েলারি ছিল, যার দাম প্রায় ৫-৭ লক্ষ টাকা হবে, তা সবই বাগানের ওই পাইন গাছের তলায় পুঁতে ফেলে এসেছি। কিন্তু পুঁতে ফেলার আগে তার একটা লিস্ট খামের ভেতর পুরে সিল করে আমাদের পুরনো মালি লিসেনভকে দেই, তুই ফিরে এলে দেবার জন্যে। লিসেনভক এখান থেকে কেমন যেন পালিয়ে যায় আত্মরক্ষার জন্যে। তারপর যখন সত্যি আর আমাদের বাঁচার কোনো উপায় নেই দেখি, তখন একদিন রাত্রে দাদু ও দিদিমাকে আমি নিজের হাতেই বিষ তুলে দিই। কিন্তু সেই বিষ নিজে খেতে যাবার আগেই আমাদের বাগানের পাশে বোমা পড়ে এবং তারই ধাক্কায় আমাদের হাত থেকে বিষের গ্লাসটা পড়ে যায়। কিন্তু 5 মিনিট না যেতে যেতেই আবার বোমা পড়ে এবং এবার ঠিক আমাদের বাড়ির ওপরে। সঙ্গে সঙ্গে বাড়িঘর হুড়মুড় করে সব ভেঙে পড়ে, আগুন জ্বেলে ওঠে চারদিকে। আমি প্রাণ নিয়ে পালাতে গিয়ে দাদু দিদিমার সঙ্গেই পুড়িমুড়ি ওই বাড়িতে। সে কি ভয়াবহ যন্ত্রণাদায়ক অবস্থা! এখন তুমি ফিরে এসেছো দেখে ওই মূল্যবান ধনরত্ন যাতে তোমার হাতেই পড়ে সেই খবরটাই দিতে এসেছি। থাকতে পারলাম না আর। আজ আমি মৃত, আমি মৃত হান্স, আমি মৃত বলে শেষের দিকে একটা বিকট চিৎকার করে কেঁদে উঠেই অদৃশ্য হয়ে গেল লেনা হান্সের চোখের সামনে। যেমন হঠাৎ তার আবির্ভাব হয়েছিল, তেমনি অকস্মাৎ সে যেন কোথাও মিলিয়ে গেল। গাঢ় ঘুমের মধ্যেই ওই চিৎকারে কর্ণপটহ যেন ছিঁড়ে যাবার উপক্রম হয়েছিল হান্সের। লাফিয়ে ধর্মর করে উঠে পড়ল সে। একবার ভালো করে নিরীক্ষণ করে দেখল চারদিক। সে যেখানে ছিল সেইখানেই আছে। সারা আকাশ কুয়াশায় ঢেকে থাকলেও তার বুঝতে বাকি রইল না যে ভোর হতে আর বেশি দেরি নেই। সারা গায়ে তখন একটা ভিতের কাঁটা। এটা যে স্বপ্ন তা কিছুতেই ভাবতে পারছিল না হান্স। এ তো স্পষ্ট চাক্ষুষ দেখার মতোই এক জীবন্ত, কি কখনো স্বপ্ন হয়? পাইন গাছের তলায় লুকোনো সেই ধনরত্নের কথা মনে হতেই সে চাইল বাগানের দিকে। এখান থেকে ঠিক সোজাসুজি গাছটাকে দেখা যাচ্ছিল। এতে চড়েই তো সে গিয়েছিল লেনার সঙ্গে। এখনো কিন্তু ঠিক তেমনি দাঁড়িয়ে আছে শুকনো পাইনের কঙ্কালটা, যেমন ছিল আগের দিন বিকেলের দিকে। লেনার কথা মতোই ওরই তলায় যদি পোতা থাকে তাদের সমূহ ঐশ্বর্য, তাহলে তো সবটাই সত্যি হয়ে যায় একবার ভাবলেও হান্স। এমনকি সব ভাবতে ভাবতে হান্স গাছটার দিকে যাবে বলে যেই উঠেছে, এমন সময় তার চোখের উপর ভেসে উঠল আরও এক ভয়াবহ দৃশ্য। এই অদ্ভুত ভুতুড়ে গাছের কাণ্ড দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না হান্স। দেখে তাদের সেই বিশ্বস্ত পুরনো মালি লিসেনভক ঊর্ধ্বশ্বাসে ছুটছে, আর তার পিছু পিছু তাড়া করে ছুটছে ওই শুকনো ভুতুড়ে পাইন। এক ভয়াবহ স্বপ্নকে সম্পূর্ণ সত্য বলে বিশ্বাস করে নেবার পূর্বেই আরও এক সত্য স্বপ্নের মতোই ভেসে উঠল হান্সের চোখের সামনে। দুহাতে মাথাটা চেপে ধরেই
সাহসী হান্স ভাবতে লাগলো, তাহলে কি লিসেনভক সেই খামটা খুলে আজই ধনরত্ন আত্মসাৎ করার জন্যে পাইন গাছের তলায় কুড়োতে এসেছিল? আমার গল্পটি এখানেই শেষ। আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন এবং ছোট্ট একটি কমেন্ট রেখে যাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।